ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আফটার এ লং গ্যাপ আজ থেকে আমরা আবার নতুন করে ক্লাস শুরু করছি। কিছুদিন আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও তোমাদের জন্য দিতে পারিনি। তো এর আগে আমরা যেটা করেছি ক্লাস, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতার আবিষ্কার, কে কোন সাইট আবিষ্কার করেছিলেন সেগুলো সম্পর্কে দেখেছি। আজকের ক্লাসে আমরা সিন্ধু সভ্যতার যে নাগরিক যে জীবন, তাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক জীবন এবং সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি, সেগুলোই মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই যেটা দেখব, যে আমরা আগের ক্লাসে যেটা দেখেছি, যে নগর পরিকল্পনা দেখেছি, পৌর প্রশাসন দেখেছি, ঠিক সেগুলো যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি। তো বিভিন্ন জায়গায় খনন কার্যের যেখানে দেখা গিয়েছে, তার মধ্যে মহেঞ্জোদারোতে যে সভ্যতাটি গড়ে উঠেছিল সেখানে কিন্তু 9টি স্তর আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ এটা বলা যাচ্ছে যে সেখানে কিন্তু 8বার সভ্যতা ধ্বংস হয়েছিল এবং আবার নতুন করে গড়ে উঠেছিল। হরপ্পায় এই স্তরের সংখ্যা 6টি। তো এই 6টি হোক বা 9টি স্তর হোক, সর্বত্র কিন্তু মানুষের যে জীবনযাত্রার যে প্রণালী, তাদের নগর পরিকল্পনা, সেগুলো কিন্তু প্রায় একই ধরনের। যে ক্ষেত্রগুলি বা যে সাইটসগুলো ছিল বা স্থানগুলি ছিল, এক এক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আলাদা থাকলেও কিন্তু মোটামুটি সমস্ত দিক থেকে, যে এর আগের ক্লাসের যে আমরা নগর পরিকল্পনা, শিলমোহর, যে বিভিন্ন যে জিনিসগুলো দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকলেও মোটামুটি যদি দেখা যায়, যেরকম একই রকম সমস্ত কিছু পরিচয় পেয়েছি নগর পরিকল্পনার ক্ষেত্রে, ঠিক একইভাবে তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও কিন্তু একই প্রকারের ছিল। এবং সেগুলোর ওপরেই যে বিভিন্ন যে তথ্য যেগুলো পাওয়া গিয়েছে বা যে সাইটগুলোতে যে জিনিসপত্র পাওয়া গিয়েছে, তার উপরে ভিত্তি করে তাদের জীবন প্রণালী কিন্তু ঐতিহাসিকরা আলোচনা করেন এবং সেগুলোই আমরা দেখব। প্রথমেই আমরা তাদের সামাজিক যে জীবন ছিল সেটা দেখে নেব। এর আগের ক্লাসে আমরা যখন নগরের যে বাসগৃহগুলো বা বাড়িগুলো যেগুলো দেখেছিলাম, সেখান থেকেই কিন্তু একটা শ্রেণী বিভক্ত সমাজের অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তাহলে বলা যায় যে এই সিন্ধু সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী বিভক্ত সমাজ। শুধু যে ঘরবাড়ি বা বললে হবে না, তার সঙ্গে অন্যান্য প্রাপ্ত যে উপকরণ ছিল সেগুলো দেখে বোঝা যায় যে সমাজের শাসক সম্প্রদায়, ধনী ব্যবসায়ী এবং দরিদ্র শ্রমিক, কৃষক, কারিগররা এই 3 শ্রেণী প্রধানত শ্রেণী তারা বাস করত। দুর্গ অঞ্চল বা যেটাকে সিটাডেল বলা হতো, উঁচু যে দুর্গ অঞ্চল ছিল, সেখানেই মনে করা হয় যে প্রধানত শাসকদের বাসগৃহ ছিল। শহরের যে 2তলা 3তলা যে বাসগৃহগুলো ছিল, সেগুলোকে মনে করা হতো ধনী ও মধ্যবিত্ত বণিক সম্প্রদায়দের। এবং একতলা এবং অপেক্ষাকৃত ছোট যেগুলো কুটুরি টাইপ বা খুপড়ি টাইপ যে ঘরগুলো ছিল, সেগুলো দেখে পণ্ডিতরা মনে করেন যে সেখানে শ্রমজীবী দরিদ্রদের বাসস্থান ছিল। বা অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে সেই সময় হয়তো কৃতদাসদেরও অস্তিত্ব ছিল। সেখানে আর দৈনন্দিন জীবনের মধ্যে যেগুলো ছিল, সেখানে হচ্ছে শস্য মাড়াই করা, ভারী বোঝা বহন করা, শহরের জঞ্জাল পরিষ্কার করা। এছাড়া যেহেতু অনেক জায়গায় দুর্গের পাওয়া গিয়েছে অস্তিত্ব, শস্যাগারের অস্তিত্ব পাওয়া গিয়েছে, এগুলো দেখে মনে করা হয় যে সেখানে চাষবাস এবং শস্য এত বেশি উৎপন্ন হতো যে শস্যাগারে স্টোর করে রাখার মতো ছিল। তাদের এই সভ্যতা আমরা প্রধানত দেখে থাকি নগরকেন্দ্রিক হলেও এদের মূল অর্থনীতি বা মূল যেটা ভিত্তি ছিল অর্থনীতি, সেটা কিন্তু ছিল কৃষি। এখানকার অধিবাসীরা গম, যব, বার্লি, ধান, ফলমূল, তিল, মটর, রাই, খেজুর, বাদাম ইত্যাদি ফসল ছিল। এছাড়াও দুধ, মুরগি, বিভিন্ন পশুর মাংস, মাছ ইত্যাদি তারা খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করত। গৃহপালিত পশুদের মধ্যে ছিল গরু, মোষ, ভেড়া, হাতি, শুয়োর, ছাগল ইত্যাদি। বেলুচিস্তানে মাটির অতি গভীরে ঘোড়ার চিহ্ন মিললেও কিন্তু ঘোড়ার সেরকমভাবে অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না। যদিও যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি, যে একদম শেষের দিকে, এবং সেক্ষেত্রে তারা গৃহপালিত পশুর মধ্যে কিন্তু ঘোড়ার অস্তিত্ব ছিল না বলে মনে করা হয়। তারা যে ধরনের বস্ত্র ব্যবহার করতো, তারা হচ্ছে প্রধানত সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করতো এবং দেহের ঊর্ধ্বাংশ এবং নিম্নাঙ্গ 2 খণ্ড বস্ত্রের দ্বারা আবৃত করত।
এছাড়া তাদের গৃহস্থালির সন্ধান, যেগুলো যেমন পাথর, মাটি, তামা, সীসা প্রভৃতি ছিল। এছাড়া তারা তামা, সোনা, ব্রোঞ্জ, রূপার, পাথরের বিভিন্ন অলংকার এবং জিনিসপত্র কিন্তু তারা ব্যবহার করত। এছাড়াও তারা যেসব যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্র ব্যবহার করত, তার মধ্যে ছিল তামা ও ব্রোঞ্জ এবং পাথরের কুঠার, বর্শা, তীর, ধনুক ইত্যাদি। সিন্ধু সভ্যতায় বিভিন্ন জায়গায় ঢাল, বর্ম, শিরস্ত্রাণ, বিভিন্ন আত্মরক্ষামূলক অস্ত্রের কিন্তু কোনো রকম সন্ধান মেলেনি। সেখানে কিন্তু মূলত অ্যাটাকিং যে ওয়েপনগুলো ব্যবহার করা হতো সেগুলোই পাওয়া গিয়েছে। নেক্সট হচ্ছে রাজনৈতিক জীবন। হরপ্পার নগর দুর্গে একজন কোনো শাসক বাস করতেন, সেটা বিভিন্ন পণ্ডিতরা মনে করে থাকেন। দুর্গ সংলগ্ন শস্যাগর যে ছিল সেটা তার ধনসম্পদ বা রাজার যে শাসক ছিলেন তার ধনসম্পদের অস্তিত্বের প্রমাণ দেয়। কোশাম্বীর মতে, যদিও এই জিনিসগুলো এক একটা অনুমান মাত্র, এসব কোনো স্থির কোনো প্রমাণ নেই, তবে কোনো না কোনো একজন শাসক তো ছিলই যে এত সুষ্ঠুভাবে সমস্ত ব্যবস্থাটাকে পরিচালনা করতো। সেটা রাজতান্ত্রিক হতে পারে বা প্রজাতান্ত্রিক, যে কোনো কিছু হোক না কেন তার মূলে কোনো কেন্দ্র শক্তি ছিল। অনেকের মতে আবার বণিক দ্বারা পরিচালিত হতো। এখানে একটি প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ এখানে যে এক্স্যাক্টলি কোনো রাজা ছিলেন বা প্রজাতান্ত্রিক শাসন ছিলেন এর কোনো স্থায়ী প্রমাণ পাওয়া না যাওয়ায় বিভিন্ন ঐতিহাসিকদের মতে বিভিন্ন তারা মত পোষণ করে থাকেন। স্যার মার্টিন হুইলিয়ারের মতে সেখানে একজন পুরোহিত রাজার অস্তিত্ব ছিল এবং তিনি দৈব অধিকারের জোরে শাসনকার্য পরিচালনা করতেন। তো প্রত্যেকটাই কিন্তু একটা অনুমানের ভিত্তিতে। এক্ষেত্রে স্থায়ী কোনো বা দৃঢ় কোনো যেহেতু তথ্য পাওয়া যায়নি, তো প্রত্যেকটাই অনুমানের উপর ভিত্তি করেই রচিত। নেক্সট হচ্ছে তাদের অর্থনৈতিক জীবন। সিন্ধুবাসীরা শিল্পে খুবই দক্ষ ছিল। তারা বিভিন্ন বিশেষ করে মৃৎশিল্পে তাদের কিন্তু খুব দক্ষতার পরিচয় দিয়েছিল। তারা বিভিন্ন শিশুদের খেলনা, জীবজন্তুর মূর্তি, চীনামাটির পাত্র, তাতে অলঙ্করণ ইত্যাদি থেকে তাদের শিল্প দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছিল। এছাড়াও তারা ইট শিল্পী, অলঙ্কার শিল্পী, ছুতোর মিস্ত্রি ইত্যাদি শ্রেণীর লোকেরা, অর্থাৎ এই ধরনের বিভিন্ন কাজের নমুনা দেখে যে সমাজে এই ধরনের শিল্পীদের অস্তিত্ব ছিল সেটাও কিন্তু জানা যায়। ভারত ও ভারতের বাইরে নানা স্থানের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। দাক্ষিণাত্য থেকে দামি পাথর, রাজপুতানা থেকে তামা, কাঠিয়াবাদ থেকে শাঁখ এবং বেলুচিস্তান, আফগানিস্তান ও ইরান থেকে সোনা, রূপা, সীসা ও টিন তারা আমদানি করত। সিন্ধু উপত্যকা থেকে মূলত যেগুলো রপ্তানি হতো সেগুলো হচ্ছে তুলো, সুতি বস্ত্র, তামা ও হাতির দাঁত ও হাতের তালির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র। সুতি বস্ত্র ও তুলা ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ। তখনও পর্যন্ত যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেখানে কোনো রকম মুদ্রা প্রচলন তখনও পর্যন্ত ঘটেনি। প্রধানত মনে করা হয় যে বিনিময় প্রথার মাধ্যমেই তৎকালীন বাণিজ্য চলত এবং এই বাণিজ্য শুধু যে ভারতের মধ্যে ছিল তা নয়, ভারতের বাইরে তৎকালীন বিশ্বে যে বৃহৎ যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাদের সাথে কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠেছিল এবং লোথাল ছিল এই সভ্যতার প্রধান বন্দর। নেক্সট হচ্ছে ধর্মীয় জীবন। সিন্ধু উপত্যকায় পোড়ামাটি, তামা এবং ব্রোঞ্জের প্রচুর শিলমোহর আবিষ্কৃত হয়েছে এবং এই শিলমোহর দেখেই তাদের শুধুমাত্র যে অর্থনৈতিক বা ব্যবসা বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের কথা জানা যায় তা নয়, তার পাশাপাশি শিলমোহরে বিভিন্ন জীবজন্তু ও জলযানের চিত্রও পাওয়া গিয়েছে এবং এই শিলমোহরগুলিতে যে বিভিন্ন যে সাংকেতিক চিহ্ন পাওয়া গিয়েছে তার থেকে মনে করা হয় যে এগুলো হচ্ছে সিন্ধু লিপি বা হরপ্পা লিপি। এগুলোকে চিত্রগ্রাফ লিপির মতো মনে করা হলেও কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত এর পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। তো এরপরে আমরা যখন শিলমোহরগুলো দেখব তখন দেখব ধর্মীয় জীবনে যেটা ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে যে হরপ্পা সভ্যতায় মন্দিরের কোনো অস্তিত্ব নেই। কয়েকটি বড় বড় অট্টালিকাকে অনেক ঐতিহাসিকরা মন্দির বলে মনে করলেও কিন্তু সেই হিসেবে কোনো এটা যে পার্টিকুলার কোনো ধর্মস্থান বা মন্দির এরকম কোনো অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি। এখানে প্রচুর অর্ধনগ্ন নারী মূর্তি মিলেছে। পণ্ডিতরা এই মূর্তিগুলিকে মাতৃরূপী হিসেবে বলে থাকেন। একটি এমন শিল পাওয়া গিয়েছে যেখানে বাঘ, হাতি, গন্ডার, মোষ, হরিণ এই 5টি পশু দ্বারা পরিবৃত ত্রিমুখ বিশিষ্ট
একজন ধ্যানমগ্ন এক যোগী মূর্তি দেখা যায়। এই মূর্তিটির মাথায় 2টি শিং আছে। অনেকের ধারণা এটি শিবের আদি মূর্তি। এক্ষেত্রে বলে রাখি যে এখানে কিন্তু যে পশুগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু অনেক সময় আসে যে এর মধ্যে কোনটা শিলে পাওয়া যায় না। বাঘ, হাতি, গন্ডার, মোষ, হরিণ এই 5টা পশু কিন্তু উল্লেখ আছে, বাদবাকি আর কোনো পশু উল্লেখ কিন্তু বা এই শিলমোহরে কিন্তু তাদের ছবি পাওয়া যায় না। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আসে। যেহেতু এখানে আমরা স্পেশালি সাবজেক্টের জন্য প্রিপারেশন করছি, তাহলে যারা সাবজেক্টের জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সেখানে কিন্তু এই ধরনের ডেপথের প্রশ্ন কিন্তু তুলে তুলে আসে। এছাড়া সিন্ধুবাসীরা বৃক্ষ, আগুন, জল, বিভিন্ন জীবজন্তু অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তি তারা কিন্তু পূজা অর্চনা করতো, তার কিন্তু বিভিন্ন জায়গায় নিদর্শন পাওয়া গিয়েছে। আবার একটি শিলে অর্ধ নরবৃষ মূর্তিকে একটি বাঘের সঙ্গে লড়াই করতে দেখা যায়। অনেকে মনে করে থাকেন যে এটি অগ্নি মূর্তির অনুরূপ। এইভাবে বিভিন্ন কিন্তু জায়গায় বিভিন্ন শিলগুলোর আকৃতি দেখে বা তাতে বিভিন্ন দেখে এটাও কিন্তু পুরোপুরি অনুমান ভিত্তিক, যে দৃঢ় কোনো ধর্মীয় জীবন সম্পর্কে কিন্তু সেরকম কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এখানে যে শিলগুলোর কথা বলছিলাম বা মূর্তিগুলো আছে, যেমন এখানে পুরোহিত রাজার কথা বলা হয়েছে। এই মূর্তি দেখে অনেকে মনে করে থাকেন যে ইনি হচ্ছে সেটা তৎকালীন পুরোহিত শাসক। এই নারী মূর্তি দেখে মনে করা হয় যে সেখানে মাতৃদেবীর কোনো অস্তিত্ব ছিল। এই শিল একদম লেফট সাইডে যে শিলের কথা বলা হচ্ছিল যে আদি শিবের কথা বলা হচ্ছে, সেরকমভাবে কিন্তু পুরোটাই কিন্তু আনুমানিক ভিত্তিক। এখানে শিলমোহর ও লিপি যেটা আগে একটুখানি বলেছিলাম, এবার বলে দিই যে সিন্ধু উপত্যকায় পোড়ামাটি, তামা, ব্রোঞ্জ ইত্যাদি দিয়ে প্রধানত শিলমোহর তৈরি হতো এবং এই শিলমোহর প্রচুর পরিমাণে আবিষ্কৃত হয়েছে। পণ্ডিতের যেটা অনুমান সেটা হচ্ছে প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্যই এই শিলমোহরগুলো তৈরি করা হয়েছিল। এই শিলমোহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবজন্তু, কোথাও জলযানের অর্থাৎ নৌকো, জাহাজ ইত্যাদি চিত্র আঁকা আছে। এর থেকে মনে হয় যে তারা এই যেসব জীবজন্তুর ছবি আছে তার থেকে মনে করা হয় যে তারা সেই সময় সেই জীবজন্তুগুলোর অস্তিত্ব বা তাদের সঙ্গে তারা পরিচিত ছিল এবং জলযানগুলির সঙ্গেও তারা পরিচিত ছিল। এগুলোই প্রধানত সিন্ধুলিপি বা হরপ্পা লিপি। এখনও পর্যন্ত এর কি বলবো পাঠোদ্ধার সম্ভব হয়নি, তবে যেটা অনুমান করা হয় এখনও অবধি যে সম্ভবত এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো। এবার চলে আসবো এই সভ্যতার পতনের কারণগুলো কী কী ছিল। এগুলো কিন্তু বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক যে ক্ষেত্রগুলো পাওয়া গিয়েছে সেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস বা সে ভগ্নাবশেষগুলো দেখেই কিন্তু সেগুলোর ওপর মানে ভিত্তি করেই কিন্তু এর হরপ্পা সভ্যতার পতনের কারণগুলিকে অনুমান করা হয়। আনুমানিক প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসের কারণ নিয়েও কিন্তু পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। অনেকের মতে যেটা মনে করা হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন, অর্থাৎ পূর্ব সিন্ধু উপত্যকায় আগে কি হতো, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো এবং এই অঞ্চলটি ছিল জঙ্গলে পরিপূর্ণ। পরবর্তীকালে জলবায়ুর পরিবর্তন ঘটে, এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, ফলে স্থানটি মরুভূমিতে পরিণত হয়। স্যার মার্টিমার হুইলিয়ারের মতে পোড়া ইটের প্রচুর ব্যবহার এবং অন্যান্য কারণে এখানে ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন বা গাছ কাটা শুরু হয় এবং অঞ্চলটি বনশূন্য হয়ে পড়ে এবং এর ফলে বৃষ্টিপাতের অভাবে এই অঞ্চলের কৃষিকার্য বিপর্যস্ত হয়ে যায় এবং জনসাধারণ স্থান থাকতে বাধ্য হয়। নেক্সট হচ্ছে কি বন্যার প্রভাব। এক্ষেত্রে ডক্টর সাহানি যেটা মনে করেন বা তার সাথে অন্যান্যরাও সহমত পোষণ করেন যে বারবার সিন্ধু নদের বন্যার ফলে এই সভ্যতাটি ধ্বংসপ্রাপ্ত হয়। মহেঞ্জোদারো যে নগরীটি ছিল সেখানে কিন্তু যে একাধিকবার বন্যার সম্মুখীন হয়েছিল সেটা কিন্তু তার খনন কার্য করে সেই সাইটগুলোতে দেখা যায় এবং তার পাশাপাশি এটাও দেখা যায় যে বন্যা প্রতিরোধের জন্য তারা যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিল সে সম্পর্কেও কিন্তু অস্তিত্ব পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ। এই সভ্যতাটি ধ্বংসের জন্য শুধুমাত্র যে বন্যা বা জলবায়ুর পরিবর্তন ছিল তা নয়, তার পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এমনকি সিন্ধু নদের গতিপথ পরিবর্তনকেও দায়ী করা হয়েছে। নাগরিক আদর্শের অবনতি।
এই সভ্যতার পতনের জন্য কিন্তু অনেকে নগর কর্তৃপক্ষের পরবর্তীকালে অপদার্থতা, নাগরিক আদর্শের অবনতির কথা বলে থাকেন। মহেঞ্জোদারো নিচের স্তরের নগর পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ যতটা সুন্দর, যত উপরের দিকে আসা যায় অর্থাৎ শেষের দিকে স্তরগুলি কিন্তু ততটা ক্লিয়ার নয়। দেখা গিয়েছে যত উপরের স্তরগুলিতে দেখা গিয়েছে সেখানে রাস্তাঘাট আর আগের মতো অত সুসজ্জিত সুপরিকল্পিতভাবে ছিল না। এর থেকেই বোঝা যায় যে এই ক্রমে ক্রমে এই নাগরিক আদর্শের অবনতির ফলে এই সভ্যতা ক্রমে ক্রমে ধ্বংসমুখী হয়ে ওঠে। লাস্ট কি যেটা মনে করা হয় সেটা হচ্ছে বিদেশি আক্রমণ। মনে করা যায় সাধারণত এই যে বিদেশি আক্রমণ বলতে যাদের কথা বলা হয়েছিল সেখানে আর্যদের আক্রমণের ফলেই এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। কারণ হরপ্পা সভ্যতার ধ্বংস কাল এবং আর্যদের ভারতে আগমনের কাল কিন্তু প্রায় কাছাকাছি হওয়াতেই এই তথ্যটা কিন্তু জোরদার হয়েছে। এবং এছাড়াও মহেঞ্জোদারোতে প্রকাশ্য রাস্তায়, কুয়োর ধারে, বাড়ির মধ্যে পলায়নরত বহু মানুষের স্তূপীকৃত মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহগুলি প্রকাশ্য স্থানে পড়ে আছে, কোনো সৎকার হয়নি। কোনো মৃতদেহের যে অস্তিত্ব পাওয়া গেছে সেখানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়। এর থেকে মনে করা হয় যে বিদেশিদের অতর্কিত আক্রমণের ফলে তাদের এই অবস্থা হয় এবং সেই হিসেবে কিন্তু বৈদেশিক আক্রমণকে এই সভ্যতা ধ্বংসের বা পতনের একটি অন্যতম কারণ বলে মনে করা হয়। তো সেই হিসেবে যেটা জানা গিয়েছে যে যদি এই সভ্যতার গুরুত্ব আমরা মনে করে থাকি বা যেটা পাই সেটা হচ্ছে এই ভারতীয় সভ্যতা সুমের, আক্কাদ, মিশর প্রভৃতি বিভিন্ন সভ্যতার এটা একটি সমসাময়িক ছিল এবং সেই সময় অন্যান্য প্রাচীন সভ্যতাগুলির মধ্যে এটাও কিন্তু একটি উন্নত সভ্যতা ছিল। প্রাচীন বিশ্বে আয়তন ও ব্যাপ্তির দিক থেকে হরপ্পা সভ্যতা ছিল সবচেয়ে বিশাল। পোড়াইট, ডাস্টবিন, সোকপিট, বয় প্রণালীর ব্যবহারে হরপ্পা সভ্যতা অর্থাৎ হরপ্পা সভ্যতার যেটা নগর পরিকল্পনা সেটা কিন্তু বিশ্বের অন্যান্য সমস্ত যে তৎকালীন যে সভ্যতা ছিল সেই তুলনায় কিন্তু ছিল অতুলনীয়। এছাড়াও ধানের চাষ এবং মুরগি পালন অর্থাৎ যেটাকে আমরা পোলট্রি বলে থাকি তার উৎপত্তি কিন্তু প্রধানত এই সিন্ধু উপত্যকাতেই হয় এবং উৎকৃষ্ট মানের তুলো চাষ ও সুতি বস্ত্র উৎপাদনে সিন্ধুবাসীদের কৃতিত্ব ছিল অসাধারণ। শুধু তাই নয়, জগৎব্যাপী বিখ্যাত। তো এই তো গেল সিন্ধু সভ্যতায়। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এবার বৈদিক সভ্যতা শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।